যে প্রতিটি স্তরে ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে জঞ্জাল তৈরি করে রেখেছে, প্রতিটি স্তরে যেভাবে সিস্টেমকে ভেঙে ফেলেছে, একটা বিপর্যস্ত বাংলাদেশ একটি জনগণের গণতান্ত্রিক সরকার গঠনের জন্য যে মিনিমাম পরিবেশ তৈরি করা দরকার, সেই জন্য যে সংস্কার প্রয়োজন, দেশের ভেঙে পড়া যে সার্বিক ব্যবস্থাপনা তাকে তুলে আনার জন্য যে কার্যক্রম, সেই কার্যক্রম নিয়ে তাদের যখন সবচেয়ে বেশি ব্যস্ত থাকার কথা, তখন মুহূর্তে মুহূর্তে, রাত নাই দিন নেই, পাগলের মতো তারা ছুটে ফিরছেন ওই পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রেতাত্মারা, যারা এখনো নতুন করে বাংলাদেশকে উত্তপ্ত করে তোলার মধ্য দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন, সেগুলোকে অবদমিত করার কৌশল এবং মাঠ পর্যায়ে ভূমিকা নিয়ে তাদেরকে ব্যস্ত থাকতে হচ্ছে। এটা আমাদের জন্য দুঃখজনক। জনগণকে সজাগ এবং সচেতন হতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, হাজারো শহীদের রক্তের বিনিময়ে, হাজার হাজার আহত এবং পঙ্গুত্বের বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, কোন চক্রান্তই সেই স্বাধীনতাকে আমাদের হাত থেকে আর কেড়ে নিতে পারবে না। আমরা ৭১ সালে বাংলাদেশ স্বাধীন করেছিলাম, এদেশের দামাল ছেলেরা জীবনের রক্ত দিয়ে স্বাধীন করেছিল, একটি ভৌগোলিক সীমানা আমরা পেয়েছিলাম। কিন্তু বাংলাদেশ ফ্যাসিবাদী আওয়ামী শেখ হাসিনা ষড়যন্ত্রের ধারাবাহিকতায় বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত হয়েছিল। আমরা স্বাধীনতার সার্বভৌমত্ব হারিয়েছিলাম। আমাদের দামাল ছেলেরা, আমাদের সমন্বয়কদের নেতৃত্বে এদেশের ছাত্রদেরকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জীবন বাজি রেখে রাজপথে ভূমিকা পালন করে তারা নতুন বাংলাদেশ ছেড়ে দিয়েছে এবং 16.5 বছরের নির্যাতিত, নিপীড়িত, বিতঃসদ্য মানুষগুলো ছাত্রদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, নতুন বাংলাদেশ চাই সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে। নতুন বাংলাদেশের জন্য যে স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস, এটা ছাত্রদের স্লোগান। আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, আমরা অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ চাই, আমরা স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে পৃথিবীর সামনে মাথা উঁচু করে আমরা দাঁড়াতে চাই। আর সেই নতুন বাংলাদেশের যে স্লোগানের উপরে নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছে, যতক্ষণ পর্যন্ত আগামী দিনের নেতৃত্ব দেশ এবং জাতি গঠনের বিভিন্ন সেক্টরে যারা দায়িত্ব পালন করছে এবং রাজনৈতিক অঙ্গনে আগামী দিনে দেশ এবং জাতিকে পরিচালনার জন্য যারা দায়িত্বভার গ্রহণ করবেন, তারা যদি সৎ না হন, তারা যদি দুর্নীতিমুক্ত না হন, তারা যদি নিজেরা সন্ত্রাস মুক্ত না হন, তারা যদি স্বজন প্রীতি থেকে বের হয়ে আসতে না পারেন, তারা যদি বৈষম্য মুক্ত যদি না হতে পারেন, তারা যদি নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠতে না পারেন, আবারও বাংলাদেশ পিছনের দিকে ফিরে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। সংগ্রামী ভাইয়ের আমার, এই জন্য আগামী দিনের বাংলাদেশের চ্যালেঞ্জ হচ্ছে দেশ এবং সমাজের বিভিন্ন সেক্টরে, রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন সেক্টরে সৎ, দক্ষ এবং যোগ্য লোকদেরকে পুনঃস্থাপন করতে হবে। ফ্যাসিবাদের দোসর যারা, তাদেরকে এখান থেকে অপসারণ করতে হবে। অগ্রাধিকার হচ্ছে শহীদ পরিবারকে
প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রীয় উদ্যোগের সূচনা করতে হবে। অগ্রাধিকার হচ্ছে আহতদের ট্রিটমেন্টের জন্য তাদেরকে দেশের বাইরে নিয়ে গেলেও ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। অগ্রাধিকার সংস্কার। আমরা যদি রাষ্ট্র, সমাজ এবং রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন সেক্টরে, রাজনীতির বিভিন্ন অঙ্গনে আগামী দিনে যদি আমরা সৎ, যোগ্য, দক্ষ, দুর্নীতিমুক্ত আমরা মানুষ বসাতে না পারি, তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে। সুতরাং উই ওয়ান্ট জাস্টিস শুধুমাত্র স্লোগান নয়, উই ওয়ান্ট জাস্টিস হচ্ছে বাংলাদেশের প্রাণ। আগামী দিনের বাংলাদেশকে যদি প্রতিষ্ঠিত করতে হয় আধুনিক বাংলাদেশ হিসাবে, বিশ্বের দরবারে যদি মাথা উঁচু করে দাঁড়াতে হয়, যদি জনগণের ভোট এবং ভাতের অধিকার নিশ্চিত করতে হয়, তাহলে সমাজ, রাষ্ট্র এবং দেশের সকল স্তরে জাস্টিস প্রতিষ্ঠার জন্য দুর্নীতিমুক্ত সৎ লোকের কোনো বিকল্প নেই। আর বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটি। আমরা সমন্বয়কের কাছ থেকেও আমরা সেই ইশারায় পেয়েছি। জার্জিস আলম খুব সুন্দরভাবে গুছিয়ে, খুব ঠান্ডা মাথায় বর্তমান সংকটকে আমাদের সামনে তুলে ধরেছেন। নিশ্চয় আপনারা গণিতজন এখানে আছেন, উপলব্ধি করেছেন। আমাদেরকে আগামী দিনে আমাদের নিজেদের পরিবর্তন সাধন করতে হবে। আমরা যদি আমাদের প্রিয় বাংলাদেশকে গড়ে তুলতে চাই, তাহলে আমাদের নিজেদের পরিবর্তন সাধন করতে হবে। খুব পরিষ্কারভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত সেই জাতির মানুষগুলো নিজেদের পরিবর্তন সাধন না করে। আর বাংলাদেশের জনগণের পরিবর্তন সাধনের আগে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের পরিবর্তন সাধন করতে হবে নিজেদেরকে। রাষ্ট্রযন্ত্রে যারা রয়েছেন তাদের কোয়ালিটি, গুণাবলীর বৈশিষ্ট্যের পরিবর্তন সাধন করতে হবে। সমাজের বিভিন্ন সেক্টরে যারা আছেন তাদেরও পরিবর্তন সাধন করতে হবে। যদি আমরা নিজেদের পরিবর্তন করতে না পারি, তাহলে আমরা বাংলাদেশের পরিবর্তন সাধন করতে পারব না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি এরপরে আমার প্রিয় চাঁপাইনবাবগঞ্জের জন্য কয়েকটি কথা বলতে চাই। আমাদের সার্জিস আলম উত্তরবঙ্গের কৃতি সন্তান, আমাদের গর্ব, আমাদের অহংকার। সার্জিস আলম যে ভাষায় কথা বলেছেন, উত্তরবঙ্গ অবহেলিত, আমাদের প্রধান অতিথি একই ভাষায় কথা বলেছেন যে উত্তরবঙ্গ অবহেলিত। আমি অ্যাজ এ পার্সন, আমি রাষ্ট্র পুনর্গঠন নিয়ে আমি কাজ করি। রাষ্ট্র সংস্কার আমার অন্যতম প্রধান অগ্রাধিকার। কিন্তু রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র গঠন, সার্বভৌমত্ব সংরক্ষণ এটি অবশ্যই সার্বিকভাবে দেশের 18 কোটি মানুষের সাথে সম্পৃক্ত। যদি বাংলাদেশের কোনো একটি জেলা পিছিয়ে থাকে, বাংলাদেশ পিছিয়ে থাকবে। যদি কোনো একটি উপজেলা পিছিয়ে থাকে, বাংলাদেশ পিছিয়ে থাকবে। যদি কোনো একটি ইউনিয়ন পিছিয়ে থাকে, বাংলাদেশ পিছিয়ে থাকবে। সুতরাং চাঁপাইনবাবগঞ্জ যদি এগিয়ে যেতে পারে, তাহলে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে। উত্তরবঙ্গ যদি এগিয়ে যেতে পারে, তাহলে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে। আমরা বাংলাদেশের এগিয়ে যাওয়া চাই। সুতরাং গোটা বাংলাদেশের সার্বিক উন্নয়নের দিকেই সরকারকে নজর দিতে হবে। বৈষম্য হয়েছে, তাই তো শেখ হাসিনা বৈষম্য করবে, এটি স্বাভাবিক। গোপালগঞ্জ হবে, এটি স্বাভাবিক। স্বজনপ্রীতি হবে, এটাই স্বাভাবিক। দলীয়করণ হবে, এটি অস্বাভাবিক নয়। আত্মীয়করণ হবে, এটি অস্বাভাবিক নয়।
কিন্তু সার্বিকভাবে রাষ্ট্রের উচিত হচ্ছে পিছিয়ে পড়া জেলাগুলোকে টার্গেট করে করে, অঞ্চলগুলোকে টার্গেট করে করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করা। বাংলাদেশের উন্নয়ন আমার একটি জেলার উন্নয়নই বাংলাদেশের উন্নয়ন, আমার উত্তরবঙ্গের উন্নয়নই বাংলাদেশের উন্নয়ন। গোটা বাংলাদেশের উন্নয়ন তখনই সাধন হবে যখন প্রতিটি জেলা সমানভাবে সমমর্যাদার ভিত্তিতে, নিজ নিজ কোয়ালিটি এবং যোগ্যতার ভিত্তিতে, প্রয়োজনের নিরিখে প্রত্যেকটি জেলা তার অবস্থান থেকে সমান রাষ্ট্রীয় সুযোগ সুবিধাগুলো পাবে, তখনই বাংলাদেশ এগিয়ে যেতে পারবে। চাঁপাইনবাবগঞ্জ নিয়ে অনেকগুলো দাবির কথা এসেছে। চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে হবে। আমি মনে করি আম এবং কাঁসা পিতল, আমাদের লাক্ষা, আমাদের চাঁপাইনবাবগঞ্জের যে ঐতিহ্য, আম শিল্পকে পরিকল্পিতভাবে দুর্বল রাখা হয়েছে প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থে এবং তার কেরণকরা এটা করেছে। অথচ গোটা আম বাংলাদেশের অর্থনীতিকে পরিবর্তন করে দিতে পারে। আমরা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে চাই চাঁপাইনবাবগঞ্জে। আমাদের যে স্থল বন্দর রয়েছে সেই স্থল বন্দর পর্যন্ত রেল লাইন নিয়ে যাওয়ার মাধ্যমে আমরা বাংলাদেশের সাথে চাঁপাইনবাবগঞ্জের যোগাযোগকে আরো কাছাকাছি করতে চাই। পণ্য বহনের মাধ্যমে আমরা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের উৎপাদিত পণ্য আমরা সারা দেশে সরবরাহ করতে চাই, আমরা বাংলাদেশের বাইরেও সরবরাহ করতে চাই। সম্মানিত সুধী মণ্ডলী, একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা সাধারণ দাবি। আনুপাতিক দিক থেকে শিক্ষার হার বিবেচনা করলে চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশের কয়েকটি জেলার মধ্যে অন্যতম। অথচ সেখানে এখনো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠেনি, সেখানে কোনো মেডিকেল কলেজ গড়ে ওঠেনি, সেখানে কোনো মানসম্মত প্রাইভেট বিশ্ববিদ্যালয় পর্যন্ত গড়ে ওঠেনি। আমি আগামী দিনে সেগুলোকে গড়ে তোলার জন্য যে আন্দোলন, সংগ্রাম এবং প্রচেষ্টা প্রয়োজন, তার সবটার সাথে আমি একীভূত হয়ে আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ, যেখানে আমি ভিপি ছিলাম, যখন ভিপি ছিলাম 3টি সাবজেক্টে প্রথমবারের মতো অনার্স সেখানে নিয়ে আসার জন্য ভূমিকা পালনের সুযোগ হয়েছিল। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে সাথে নিয়ে আমাকে মনে আছে। আমি মনে করি যে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ করার জন্য আমাদের আন্দোলন, আমাদের দাবি দেওয়া এবং অফিসিয়ালি আমাদের কার্যক্রম শুরু করা দরকার এবং সেটি আমাদেরকে করতে হবে। চাঁপাইনবাবগঞ্জের আম শিল্পকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে, গবেষণাগারকে আরো কার্যকর করে আন্তর্জাতিক ক্ষেত্রে আমের বাজার তৈরির জন্য আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকগুলো দাবি দেওয়ার কথা বলেছি। দেখেন, সাধারণ মানুষের সাথে সম্পর্কিত হচ্ছে আর্সেনিক মুক্ত পানি প্রয়োজন, গভীর নলকূপের প্রয়োজন। তাহলে আর্সেনিক মুক্ত পানির জন্য যদি প্রতিটি পাড়ায় পাড়ায় একটা গভীর নলকূপ, এটা অনেক বড় ব্যাপার নয়, কিন্তু সেটির জন্য যে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, সেই পদক্ষেপ সরকারের ছিল না, থাকবে না, এটি স্বাভাবিক। আমাদেরকে সামনে দিনে অগ্রাধিকারের ভিত্তিতে এটি নিতে হবে।